যার গতি তারই জয়। অটোমোবাইল শিল্পে এই প্রবাদ আজ বড় বাস্তবতা। গতানুগতিক যানবাহনের ব্যবহার তো অনেক হলো, এখন রাস্তার মানুষের মন দখল করতে চাইছে বৈদ্যুতিক গাড়ি। জলবায়ু পরিবর্তনের চাপে থাকা বিশ্ব যেন বিকল্প চাপে হাঁসফাঁসে অবস্থা, এবং তারা ঝুঁকছে ইলেকট্রনিক ভেহিকেলে। তাই তো বিশ্বজুড়ে বিক্রি হওয়া প্রতি 5টি নতুন গাড়ির একটি এখন বৈদ্যুতিক। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি বসে আছে চার্জিং স্টেশন আর ব্যাটারির ভবিষ্যৎ নিয়ে কোন পথে আছে আমরা? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশেরকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব ইমতিয়াজ নওশের, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে আমরা শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। এবং যেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আপনার লেন্স দিয়েই পুরো জিনিসটাকে আমরা দেখব, এবং ইলেকট্রনিক ভেহিকল যেটা এখন নতুন ক্রেজ, আমার ধারণা আমাদের অডিয়েন্স যারা তারাও সেটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড আজকের আলোচনাটা শোনার জন্য। খুব বেসিক দিয়ে শুরু করতে চাই। এক নম্বর হচ্ছে, ইলেকট্রিক ভেহিকেল নিয়ে খুব আলোচনা বাংলাদেশে হচ্ছে। আমরা এখন কিছু কিছু রেজিস্ট্রেশন হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, কয়েকদিন আগে নাকি রেজিস্ট্রেশনই হতো না, কারণ এটা চেসিস নেই, মোটর নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। সো স্টার্টিং ফ্রম দ্যাট পার্টিকুলার এরিয়া, তারপর এখন পর্যন্ত বাংলাদেশের যে মার্কেট, সেই মার্কেটকে আপনি কতটা ম্যাচিউরড মনে করেন টু গেট রেডি ফর ইভিস, অ্যান্ড হাউ ইজ দ্য ফিউচার? প্রথমেই থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। টু স্টার্ট উইথ, খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন শুরুতেই। ইভি নিয়ে কাজ কিন্তু বাংলাদেশে হচ্ছে অনেক দিন ধরেই, কিন্তু বলার মতো না। ইভি প্রথমে এনেছে চাইনিজ কিছু কোম্পানিজ, বাংলাদেশে কাজ করছে। বাট BYD বাংলাদেশ যখন প্রথম লঞ্চ করলো বাংলাদেশে, দ্যাট ওয়াজ দি ফার্স্ট স্টেপ ফর আ ম্যাসিভ ইভি রেভলিউশন, ইফ আই মে সে ইট লাইক দ্যাট। আমরা একটা ইভি রেভলিউশনের মধ্যে দিয়ে গেলাম। বাংলাদেশের বাজার কিছুটা ডিফারেন্ট দেন আদার মার্কেটস। ইনফ্যাক্ট নিয়ারবাই মার্কেটস যদি আমি দেখি, পার্শ্ববর্তী ইন্ডিয়া আছে, নেপাল আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, আমরা একটু ডিফারেন্ট। আমরা হেভিলি ডিপেন্ডেন্ট অন JDM ভেহিকলস, রিকন্ডিশন আমরা বাজারে যেটাকে বলি, রিকন্ডিশন গাড়িতে, এবং আইস এঞ্জিনস। কিন্তু বাংলাদেশ ইভি অ্যাডপ্ট করেছে খুব সুন্দর করেই। মানুষের, আপনি যেটা বললেন, মানুষ এটা নিয়ে কথা বলছে, অনেক কথা হচ্ছে, বাট বাংলাদেশের কাজটা পার্শ্ববর্তী মার্কেটের মতো না। আমরা যখন প্রথম আসলাম, আমাদের 3টা জায়গায় কাজ করতে হচ্ছে। উই হ্যাড টু টেক আ স্ট্র্যাটেজি যেখানে 3টা ব্রড অ্যাসপেক্টে আমরা কাজ করেছি। প্রথমে হচ্ছে ক্যাটেগরি। আমরা ক্যাটেগরিটাই আসলে নতুন বাংলাদেশের জন্য। আমরা এরকম ইনস্ট্যান্স পাই যে গাড়ির ইঞ্জিন নেই, গাড়ি কীভাবে তাহলে চলবে? সো এটা কিন্তু অ্যাবসোলুটলি ডিফারেন্ট ক্যাটেগরি। সো আমাদের ক্যাটেগরি বিল্ড করতে হচ্ছে স্লোলি। অ্যাট দ্য সেম টাইম যেসব ব্র্যান্ড আসছে, মোস্টলি চাইনিজ ব্র্যান্ডস কিন্তু ইভিতে কাজ করছে, বিকজ চাইনিজ ইভি টেকনোলজি হ্যাজ টেকেন দ্য গ্লোবাল মার্কেট বাই স্টর্ম। সো ব্র্যান্ডটাও মানুষের পরিচিত না। হ্যাঁ, ফর আ ব্র্যান্ড লাইক BYD, যার গ্লোবাল প্রেজেন্স বেশ স্ট্রং, আমি বলবো আমাদের জন্য হয়তো একটু ব্র্যান্ডটা চেনাতে আরেকটু ইজিয়ার হয়েছে। সো দ্যাট ইজ আওয়ার সেকেন্ড টাস্ক দ্যাট উই ডিড। এবং তৃতীয়ত, প্রোডাক্ট চেনাতে হয়েছে আমাদের। ধরেন, আপনাকে যদি এখন আমরা জাপানিজ একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্টের নাম বলা হয়, আপনার কিন্তু প্রোডাক্টের রিকলটা খুব ইজিলি আসবে, রাদার দেন কোনো একটা চাইনিজ অথবা এনি ইভি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কোনো একটা প্রোডাক্ট যদি আপনাকে বলি। সো আমাদের 3টা লেভেলে কাজ করতে হয়েছে, এবং 3টা অ্যাসপেক্টেই আসলে কাজ করতে হবে টু বিল্ড দ্য ইন্ডাস্ট্রি। আমরা এখনও বিল্ডিং ফেজেই আছি, ইফ ইউ অ্যাস্ক মি। একটা প্রশ্ন আমার কৌতূহল হচ্ছে জানার, ইলেকট্রিক ভেহিকেল তো আমরা অনেক ধরনের দেখেছি, হাইব্রিড গাড়ি তো বাংলাদেশে চলেছে, আমি নিজে চালিয়ে ভুক্তভোগী হয়েছি, সেটি অন্য হিসাব, বাট আমি প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে, আইডিয়া অফ ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশের মানুষের ন্যাচারাল যে অভ্যাসের ভিতরে নিয়ে আসা একটু কঠিন, কারণ মানুষ, আপনি যেটা বলছিলেন যে মানুষ ইভি ব্যবহার করে অভ্যস্ত না, প্লাস আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ফ্যাসিলিটিস ইভিকে কেন্দ্র করে সেটা নেই। আবার আপনারা যে মার্কেটে কাজ করছেন, ইউ আর কম্পিটিং ডিরেক্টলি উইথ কোম্পানিজ লাইক টেসলা। তো এই মার্কেটটা বা এই পার্টিকুলার সেগমেন্টটাতে আসলে বাংলাদেশের মানুষের অ্যাডাপ্টেশন কতটা হবে বলে আপনি মনে করেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট, আমি আবারও বলি, ইনফ্রাস্ট্রাকচারের ওয়াইজ আমরা এখন একেবারেই প্রস্তুত না? রাইট, অ্যাগেন আ ভেরি গুড কোয়েশ্চেন। প্রথমত, টেসলা ইজ নট আওয়ার মেজর কনসার্ন ইন বাংলাদেশ, যেহেতু টেসলা বাংলাদেশে নেই। আমাদের মেজর কম্পিটিটর্স, যেসব গাড়ি এখন চলছে, জাপানিজ ভেহিকলস চলছে, আদার
ব্র্যান্ড নিউ সেগমেন্টের যারা আছেন তাদের সাথেই আসলে আমরা কম্পিট করি। খুব সিম্পল ভাবে যদি আনসার দিই, ইটস দি প্রোডাক্ট কোয়ালিটি দ্যাট নতুন টেকনোলজির গাড়িগুলা কম্পেয়ার টু 5 years old cars আপনাকে দিচ্ছে, দ্যাট ইজ আ গ্রেট কি সেলিং পয়েন্ট আই উড সে। অ্যান্ড অলসো ইভিস কাম উইথ আ লট অফ বেনিফিটস যেগুলো আসলে আমাদের বোঝাতে হয়েছে কাস্টমারদেরকে, বাট ইভির বেনিফিটস আসলে অনেক, স্টার্টিং ফ্রম হ্যাভিং ইউর এনভায়রনমেন্ট ক্লিন to the technology that it provides, the comfort of driving it provides, এবং আপনার তো একটা cheaper alternative আমি বলবো, more feasible alternative EV. At the same time, as for the charging infrastructure, yes, it is a challenge বাংলাদেশের মতো মার্কেটে, কিন্তু এখন যেসব গাড়িগুলো আসছে ইভি গাড়িগুলো, আপনার কিন্তু it comes with all home charging setup. So আপনি দেখা যায় আপনি যদি ঢাকায় আপনার অফিস টু বাসা কমিউট হয়, আপনি কিন্তু 3 দিন পরে একবার চার্জ দিলেও হয়ে যাচ্ছে, কনসিডারিং দ্য ডিস্টেন্স অবভিয়াসলি। সো ইটস দ্যাট ইজি। আপনি আপনার সেলফোন যেভাবে করে চার্জ দিচ্ছেন, হোম চার্জার সেট আপ এরকম থাকে। এখন যেটা আমাদের নেই, যেটা এখন কাজ চলছে, নেই বললে ভুল হবে হয়তো, আমরা কাজ করছি, কিছু থার্ড পার্টিজ আছে কাজ করছে, অলসো আদার ব্র্যান্ডস দে আর অলসো ওয়ার্কিং টু বিল্ড আপ চার্জিং ইনফ্রাস্ট্রাকচার অল ওভার দ্য কান্ট্রি। আমি পার্সোনালি যখন ফর ইনস্ট্যান্স কাজের জন্যই হোক অথবা নিজের পার্সোনাল কাজেই হোক কক্সবাজার যাই, আমি কিন্তু চিটাগংয়েও চার্জিং স্টেশনস পাচ্ছি, হোটেলগুলোতে এখন সেট আপ হচ্ছে, কক্সবাজারেও পাচ্ছি, নর্থ বেঙ্গল হ্যাজ বিন কাভার্ড, সিলেট যদি আমি যাই ওই রাস্তায় ওইখানেও কাভার্ড আছে। সো ইটস আ ওয়ার্ক ইন প্রগ্রেস। আমি আই এম এ ভেরি অপটিমিস্টিক পারসন, মানে 1 বছর আগেও যে অবস্থায় ছিল, আজকে 1 বছর পরে দাঁড়িয়ে এটা অনেকটা পরিবর্তন হয়েছে, এবং দ্য গ্রোথ ইজ স্টিপ আই উড সে। একটা বিষয় সেটা হচ্ছে চার্জিং এর পার্সপেক্টিভটাই যদি আমি ধরি, দুটি প্রশ্ন করতে চাই। এক, যখন আমরা চার্জ দিব সব গাড়ির জন্য তো দেখা যায় পিন আলাদা ধরনের হয়ে থাকে বিভিন্ন গাড়ির, এটা কি আসলে ইউনিভার্সাল চার্জিং পয়েন্ট হবে কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই চার্জিং ইনফ্রাস্ট্রাকচারগুলো বা চার্জিং পয়েন্ট তৈরি করার জন্য কি আসলে কোম্পানিগুলোকেই দায়িত্ব নিতে হবে, নাকি আসলে এখানে অন্য কোনো ধরনের ইনভেস্টর বা অন্য আদার্স বিজনেসগুলো সেখানে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার করে আপনাদেরকে সাপোর্ট দিতে পারে? রাইট, প্রথম কোয়েশ্চেনটা যদি আনসার দিই, ইটস ইউনিভার্সাল। হ্যাঁ, সো আমরা বিভিন্ন, লেটস সে আমি যদি বিওয়াইডি নিয়ে অন্য কোথাও যাচ্ছি বাংলাদেশের মধ্যে, আমি আমার পার্টনার অথবা কম্পিটিটরের চার্জিং স্টেশনও আমি ইউজ করতে পারবো, এটা 1 নাম্বার। এবং দ্বিতীয়ত দেখেন, ইভি ইন্ডাস্ট্রি ওর রেভলিউশন, আমি যেটাই বলি, প্রথমে বলেছিলাম রেভলিউশন, এটা একটা কালেকটিভ এফর্ট হতে হবে। এটা হ্যাঁ, কোম্পানিজ তো কাজ করছেই, আমাদের উই হ্যাভ আওয়ার বিজনেস ইন্টারেস্ট, উই ওয়ান্ট টু সাস্টেইন দিস বিজনেস, বাট অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু অনেক থার্ড পার্টিজ কাজ করছে। সো একটা সাপোর্টিভ ইন্ডাস্ট্রি কিন্তু এটার সাথে হাত ধরে একই সাথে উঠছে। সো তারা বাংলাদেশ ব্যাপী কাজ করছে, বিভিন্ন লোকেশনে তারা চার্জিং স্টেশনস বসাচ্ছে, এবং এটা সাবস্ক্রিপশন বেস। So it's a absolutely separate revenue generating model for a business. এবং এখানে আসলে আমাদের এক্সপেকটেশন, আমাদের প্রেয়ার টু দ্য গভর্নমেন্ট, তাদের এন্ড থেকে আসলে আমরা ইনভেস্টমেন্ট পেতে পারি নাকি। সো এই ডায়ালগটা ওপেন করাটা জরুরি। আমি যদি পার্শ্ববর্তী দেশ আমাদের নেপালের কথা বলি, তারাও কিন্তু সিমিলার জায়গা থেকে স্ট্রাগল করেছে, কিন্তু what they received was duty concessions. তারা খুব রিল্যাক্স ডিউটি স্ট্রাকচারে আসলে গাড়িগুলো আনতে পেরেছে। এটা হলে যেটা হয়, আপনার কনজিউমার এন্ড ইউজার বেনিফিটেড হয়। সো ইভি অ্যাডপশনটা স্লোলি হয়। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট ইনভেস্টেড হেভিলি অন বিল্ডিং দ্য চার্জিং নেটওয়ার্ক থ্রু আউট দ্য কান্ট্রি। সো নেপাল খুব বেশি বড় মার্কেট না আমাদের চেয়ে অটোমোটিভের দিক থেকে, ওরা একটা দুর্গম মার্কেট। মানে কাঠমান্ডু থেকে আপনি যখন পোখারা অথবা চিতওয়ান যাবেন, আপনার কিন্তু ডিফিকাল্ট টেরেইন পার করতে হবে, নট লাইক আওয়ার ঢাকা টু চিটাগং হাইওয়ে, প্লেন রাস্তা না। সো ওসব জায়গায় তারা কিন্তু চার্জিং স্টেশনস গভর্নমেন্টের ইন্টারভেনশন পেয়েছে। সো আমরাও চাই ইন্টারভেনশন, এবং আমরা একসাথে কাজ করতে চাই। আমরা অ্যাজ ইম্পোর্টার্স, থার্ড পার্টিজ যারা চার্জিং নিয়ে কাজ করছে, অলসো দ্য গভর্নমেন্ট। একটা জিনিস সেটা হচ্ছে যে এই প্রশ্নটার উত্তর বোধহয় আপনাকে সবচেয়ে বেশি দিতে হয়, তা আমি প্রশ্নটা করতে চাই কারণ অডিয়েন্সের আগ্রহ আছে।
বাংলাদেশের ধারণা, এবং এটা অনেক ক্ষেত্রে দেখাও যায়, দ্য রেগুলার কনজিউমার প্যাটার্ন যেই গাড়িগুলো ইউজ করে, সেটা রিকন্ডিশন হোক বা ব্র্যান্ড নিউ হোক, তার তুলনায় ইলেকট্রিক ভেহিকেলের দাম বেশি বলে এক ধরনের আলোচনা আছে, এবং অনেকেই বলেন যে আমরা কিনতে পারি না কারণ দাম বেশি। এক, দ্বিতীয়ত হচ্ছে এটার যে সার্ভিস বা মেইনটেনেন্স, সেটার জন্য এনাফ ওয়ার্কফোর্স আসলে বাংলাদেশে নেই। ওই যে বলছিলাম আমি ভুক্তভোগী, এটাও এক ধরনের আইডিয়া যে আমি আসলে কে আসলে গাড়িটা ঠিক করতে পারে, এই মানুষটাকে খুঁজে বের করা বা এই পার্টিকুলার ওয়ার্কশপটা খুঁজে বের করে আসলে খুব কঠিন কাজ। আপনাদের এক্সপিরিয়েন্স কি বলে? দামের জায়গাটা আসলে ইট ইজ, আই উড সে ইট ইজ এ মিসকনসেপশন। এবং পার্টসের দামও বেশি, যুক্ত করে দিই। হ্যাঁ, আপনি যদি দেখেন টেকনোলজি, আমি একটু আগে আপনার সাথে আলাপ করছিলাম, টেকনোলজি, ইভি টেকনোলজি অথবা ওভারঅল অটোমোটিভ টেকনোলজি গ্লোবালি, কিন্তু ইট হ্যাজ বিন, দ্য গ্রোথ রেট হ্যাজ বিন ভেরি স্টিপ। আমরা প্রি কোভিড আর পোস্ট কোভিড যদি একটু অ্যানালাইজ করি আমরা দেখব। সো পার্টসের দাম, পার্টস অ্যাভেলেবিলিটি এবং গাড়ির দাম কিন্তু এখন আমরা যদি মার্কেটে দেখি, আমরা বিওয়াইডি অ্যাটো 3 যেই ফুল ইভি গাড়িটা আমরা বিক্রি করছি, ইটস এ ক্রস ওভার, প্রাইস স্টার্টস ফ্রম 50 lakhs, হ্যাঁ, এবং ডিপেন্ডিং অন হোয়াট কার ইউ হ্যাভ, it can go as low as probably 40 different models. I'm sure BYD-ও যেহেতু different models যেগুলো আমরা আনছি না এখনো, আছে ওভারঅল ডিফারেন্ট মার্কেটসে, অন্য কম্পিটিটরদের জন্য আছে। পার্টস অ্যাভেলেবিলিটি, এনি ম্যানুফ্যাকচারার যখন একটা নতুন মার্কেটে কাজ করে, তারা কিন্তু অথরাইজড ডিস্ট্রিবিউটর এবং অথরাইজড পার্টসের ডিস্ট্রিবিউটরও দেয়, এবং গাড়িগুলো আসে ওয়ারেন্টি সহ, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন টাইপের ওয়ারেন্টি থাকে। সো আপনি তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই আছেন ওয়ান্স ইউ গেট আ কার, ব্র্যান্ড নিউ কার, এবং আপনার পার্টসও আসলে ইট লাস্টস লঙ্গার, আই উড সে। আপনি রাদার দেন আ সেকেন্ড হ্যান্ড কার, আপনার কিন্তু এটার লঞ্জিভিটি বেশি থাকবে, এবং দাম আসলে কাছাকাছি হবে, খুব বেশি যে একটা পার্থক্য এটা আমি বলবো না। ইটস এ মিসকনসেপশন, এবং ইটস গুড দ্যাট ইউ রেজ দিস পয়েন্ট। এটার মানে হচ্ছে আমাদের আরও এটা নিয়ে হেভিলি মার্কেটে কমিউনিকেট করতে হবে। এক, আর যেটা আমি বলছিলাম যে অনেকে মনে করেন ঠিক আছে কিনলাম ভালো, কিন্তু যখনই আমি এটার মেইনটেনেন্সের জন্য যাব, পার্টস চেঞ্জ করতে যাব, সার্ভিস নিতে যাব, তখন সেটা ব্যয়বহুল। আসলে কি তাই? ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে যদি কেউ যেতে চায়, ওয়ারেন্টি পিরিয়ড, আমি প্রথমে যেটা বলেছিলাম যে, আবার আসি এটা, আমি প্রথমে যেটা ভাইয়া বলেছিলাম যে অথরাইজড সার্ভিস সেন্টার কিন্তু সবগুলো ব্র্যান্ডেরই আছে। হ্যাঁ, দাম খুব বেশি একটা হবে না। আপনি যেটা দামের কথা যেটা বলছেন, আমি বলবো যে জাপানিজ গাড়িগুলার পার্টসের গ্রেড অনেক থাকে, অনেক গ্রেড। আমার যদি টয়োটা, আমি এয়ার ফিল্টারই চেঞ্জ করি, এয়ার ফিল্টারের কিন্তু অনেকগুলো গ্রেড আছে। সো আপনি ব্র্যান্ড নিউ গাড়ির অথরাইজ সার্ভিস সেন্টার থেকে অরিজিনাল পার্টস পাচ্ছেন। সো এইটা যদি আপনি কম্পেয়ার করেন জাপানিজ গাড়ির পার্টসের সাথে, মোর অর লেস ইট উইল কাম টু দ্য সেম অ্যাসপেক্ট। হ্যাঁ, এবং আপনার ওয়ারেন্টির পরে আসলে গাড়িটা 5 বছর পুরনো হলে, আমি যেই টেকনোলজি গ্রোথ দেখেছি এবং যেই টেকনোলজি আমরা দেখছি, উই আর অ্যাকচুয়ালি লিভিং ইট, এটা আসলে ব্যাটারির দাম থেকে শুরু করে সব কিছুই নেক্সট 5 ইয়ার্সে 6 ইয়ার্সে আসলে অনেকটাই কমে যাবে, সহনীয়। অনেকেই একটা উদাহরণ সবসময় দেন, গাড়ি যখন তারা ইউজ করেন, যে ধরেন আমি কোথাও গেলাম, ঢাকার বাইরে গেলাম, বড় শহরের বাইরে গেলাম, তখন যদি নষ্ট হয় তখন আমি কি করব? তখন ইলেকট্রিক গাড়ির ইউজার আসলে কি করবে? আসলেই তো রাইট, আমরা যেটা করছি, ওয়ান অফ আওয়ার কি স্ট্র্যাটেজিজ ইজ টু বিল্ড সার্ভিস নেটওয়ার্ক থ্রু আউট দ্য কান্ট্রি। আমরা অলরেডি মেজর সিটিজ লাইক চিটাগং এবং ঢাকায়, আমরা তো ঢাকায় উই আর দি সোল ডিস্ট্রিবিউটর, কিন্তু আমরা পার্টনারশিপও দিয়েছি। সো আমরা মেজর সিটি যেগুলো আছে, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বগুড়া, টার্গেট করে আমরা পার্টস ডিস্ট্রিবিউটরশিপ দিচ্ছি, এবং অ্যাট দ্য সেম টাইম এই নো হাউটা স্প্রেড যেন করা যায়, এটা আমরা চেষ্টা করছি। আপনি জেনে খুশি হবেন, আমরা রিসেন্টলি এনইভি প্রশিক্ষণ দিয়েছি ড্রাইভারদেরকে। সো ড্রাইভাররা কিন্তু, বাংলাদেশ কিন্তু সেলফ ড্রিভেন মার্কেট না, ইফ ইউ লুক অ্যাট দ্য ম্যাথস। হয়তো আপনি গাড়ি চালান, আমি গাড়ি চালাই, কিন্তু মোস্টলি ড্রাইভাররা গাড়ি চালায়। সো ড্রাইভারদের একটা ইভি অথবা নিউ এনার্জি ভেহিকল এনইভি অপারেট করার ট্রেনিংটা কিন্তু আমরা দিচ্ছি। সিমিলারলি আমরা মেকানিকদেরকে অনবোর্ড করছি, মেকানিকদেরকেও আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। সো ইটস নট অ্যান ওভারনাইট টাস্ক, ইটস আ রাদার অনেক লম্বা কাজ, অনেক বড় কাজ, এবং ওই জন্যই আসলে আমাদের সহযোগিতা দরকার সরকারের এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানদের, এবং আপনাদেরও, মিডিয়া
এন থেকে আমাদের সহযোগিতা দরকার। ডেফিনেটলি। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা একটু পাবলিক সার্ভিস যেটি আছে পাবলিক ট্রান্সপোর্টে সেখানে ইভির ব্যবহার কতটা যৌক্তিক সেটি নিয়ে আপনার কাছে কিছু প্রশ্ন করব। দর্শক, একটা বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের। কথা হচ্ছে ইলেকট্রিক ভেহিকল নিয়ে। আমি যে প্রশ্নটা করব বলেছিলাম সেটা একটু করতে চাই। আমি বোধহয় এটা অনেক দেশে দেখেছি, আমি নিঃসন্দেহে দেখেছেন, সেটা হচ্ছে বিদেশে গণপরিবহন বাস মাত্রই সেটি ইলেকট্রিক বাস বা ইলেকট্রিক ভেহিকল, কারণ সেটা আপনারাই বলছেন যেটা খুব জ্বালানি সাশ্রয়ী বলে এখন সেগুলোর দিকে তারা চলে যাচ্ছেন। অ্যাপার্ট ফ্রম ইউর কার্স অর সেডানস অর এসইউভিস হোয়াট এভার ইউ সে, আপনাদের আসলে এরকম প্ল্যান আছে কিনা যে বাংলাদেশে আমরা যে লক্কর ঝক্কর বাসগুলো দেখি বা যেই টাইপের বাসগুলো দেখি এগুলোকে আসলে ইভিতে কনভার্ট করার জন্য কোনো ইনিশিয়েটিভ আপনারা নেবেন কিনা? এক সেকেন্ডলি হচ্ছে যে এটা যদি করা যায় আপনারা আসলে কোনো ধরনের আলোচনায় আছেন কিনা সরকারের সাথে? কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের জন্য একটা বড় কন্ট্রিবিউশন এবং ইনভেস্টমেন্টের জায়গা হতে পারে, নাকি অন্য কোনো সাপোর্ট দরকার যেটা বাংলাদেশে নেই? পাবলিক ট্রান্সপোর্ট বাংলাদেশের, নট অনলি ঢাকা, is a big challenge for the commuters. Recently আমরা বেশ কিছু কাজ দেখেছি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে ওভারঅল ইমপ্রুভ করার। ডেফিনেটলি বাংলাদেশ থেকে বের হলেই কিন্তু আমরা ইভি বাসেস দেখি, ডিফারেন্ট টাইপস অফ ইভি ট্রান্সপোর্টস দেখি। হ্যাঁ, 3 হুইলার্সও এখন এসে পড়েছে। সো ডেফিনেটলি এই উদ্যোগটা নিতে হবে। এবং আমরা এখন মোস্টলি ফোকাস করছি প্যাসেঞ্জার সেগমেন্টে ফর বিওয়াইডি বাংলাদেশ, কিন্তু এটা যে চিন্তায় নেই আমাদের, আমরা বলবো না। বাট এখানে আসলে লাভ আমরা কেন বিওয়াইডি বাসেস নিয়ে চিন্তা করব? এক তো কনজিউমার এন্ড থেকে ইটস আমি বলবো অপারেশন চিপার, মানে যদি বাস মালিকদের অপারেশন চিপার হয় আলটিমেটলি কনজিউমাররা বেনিফিটেড হবে। আমাদের চিন্তাটাই আসলে কনজিউমারকে নিয়েই আসলে আমরা চিন্তা করছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেই এসডিজি গোলস আছে, এবং আমরা তো আসলে বাংলাদেশ ইজ আ পলিউশন প্রোন কান্ট্রি, আমরা কিন্তু কার্বন যতটা কম আসলে আমরা করতে পারি। আপনি যদি দেখেন, আপনি ওয়ার্ডটি ইউজ করেছেন লক্কর ঝক্কর, আপনি পাবলিক ট্রান্সপোর্ট থেকে দেখেন, আপনি মহাখালী বাস স্ট্যান্ড দেখেন অথবা এনি আদার বাস স্ট্যান্ড, কীরকম কার্বন এমিশন হয়। সো ওই জায়গাটার একটা বড় বেনিফিট আসলে আমরা পাবো। উই আর নট ইন টক্স অ্যাজ অফ নাও, বাট এটা আমাদের আগামী ফিউচারের চিন্তায় আছে যে আমরা হয়তো ইন্ট্রোডিউস করব। এবং আমি ওয়েলকাম জানাতে চাই অন্য কোম্পানিজ যারা আসলে ইভি সেন্ট্রিক বাস নিয়ে কাজ করতে ইচ্ছুক, তারাও যেন এগিয়ে আসে। একটা জিনিস সেটা হচ্ছে যে খুব মানে আমারই অবাক লাগছে যে আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে আসলে আমরা সাধারণত লোডশেডিং দেখে অভ্যস্ত। হ্যাঁ, মানে আমাদের বাসায় বিদ্যুৎ একটু আগেও আমি দেখেছি যে আমার বাসায় আমি খোঁজ নিলাম যে কিছু সময় ছিল না। তার মানে হচ্ছে এই ঘটনাটি এখনো ঘটছে। যেই দেশে বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত করা এখনো বড় চ্যালেঞ্জ, হ্যাঁ, সেই জায়গায় আসলে ইলেকট্রিক গাড়ি এনে, ধরুন আমি চার্জিং স্টেশনে গেলাম, ইলেকট্রিসিটি নেই বা অন্য কোনো ধরনের জটিলতা তৈরি হলো, তখন আসলে কি করবে গ্রাহক? সেটাও তো একটা বড় ভোগান্তির জায়গা হতে পারে। আপনারা সেটা ভেবেছেন কি? লোডশেডিং আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ অবভিয়াসলি অ্যাজ আ কান্ট্রি, কিন্তু লোডশেডিংটা আমি ইফ আই মে আস্ক ইউ, লোডশেডিং কত সময়ের জন্য হয় আপনার বাসায়? খুব অল্প সময়। খুব অল্প সময়। সো ওই অল্প সময়টা আসলে এফেক্ট করবে না। আপনি যদি গাড়ি চার্জে লাগিয়ে রাখেন, আধা ঘন্টা 1 ঘন্টা চার্জ হলো না, ইলেকট্রিসিটি আসার সাথে সাথে চার্জ আবার শুরু হয়ে গেল। সো আপনি ইভি চার্জিং সাইকেলটা আসলে এরকম হওয়া উচিত, আপনি সারাদিন গাড়ি নিয়ে ঘুরে রাতে যখন বাসায় যাচ্ছেন, আপনার পার্কিংয়েই আপনার পোর্টটা আছে, চার্জিং পোর্টটা আছে, আপনি জাস্ট গাড়ি থেকে নেমে চার্জে লাগিয়ে আপনি বাসায় চলে গেলেন। সো সারা রাত ধরে সে চার্জ হলো, বেশিক্ষণ লাগে না, 5 ঘন্টা, ডিপেন্ডিং অন দ্য ব্যাটারি সাইজ, 4 থেকে 5 ঘন্টা। সো এর মধ্যে কিন্তু আপনার ফুল চার্জ রেডি থাকছে এবং প্রত্যেক দিন কিন্তু আপনার চার্জ করা লাগছে না। সো একটা গাড়ি যদি আপনাকে 400+ কিলোমিটার দেয়, কিছু কিছু গাড়ি 500+ কিলোমিটার দিচ্ছে অন আ সিঙ্গল ফুল চার্জ, আপনি এক সপ্তাহে তো যদি ঢাকায় ওর আপনার অফিস ডিউটি হয়, বাচ্চার স্কুল হয়, আপনি কিন্তু 500 কিলোমিটার চালাচ্ছেন না এক সপ্তাহে। সো ইটস দ্যাট সিম্পল। অল্টারনেটিভ আরেকটা হতে পারে, আমাদের থ্রু দ্য বিওয়াইডি সি লাইন 6 আমরা প্রথম বাংলাদেশে আমাদের ডিএমআই টেকনোলজি অথবা অর পিএইচইভি যদি আমি বলি, টেকনোলজিটা আমরা ইন্ট্রোডিউস করলাম ভেরি রিসেন্টলি।
সো এটা ইভির সাথে সাথে আপনার এই মেন্টাল কমফোর্টের জন্য আপনি কিন্তু গ্যাসোলিনও নিতে পারছেন, মানে তেল নিতে পারছেন গাড়িতে। সো আইডিয়ালি এটা সে ইভিতে রান করে, ব্যাটারিতে রান করে, বাট ওর যখন এক্সট্রা পাওয়ার লাগে অথবা ওর যখন ব্যাটারিটা ডিপ্লিট হয় তখন সে ইঞ্জিনটাকে কেক ইন করে দেয়। কেক ইন করলে ব্যাটারিটাকে পাওয়ার করে এবং ব্যাটারিতে গাড়ি চালায়। সো দ্যাট ইজ অ্যান অল্টারনেটিভ, আ ভেরি গুড অল্টারনেটিভ। আমরা BYD Sea-Lion 6 নিয়ে বেশ ভালো সাড়া পেয়েছি এবং বেশ কিছু ইউনিটস রিটেইলও হয়েছে। সো হোপিং ফর দ্য বেস্ট। একটা জিনিস সেটা হচ্ছে আপনি যেহেতু গ্যাসোলিনের সাথে তুলনাটা আনলেন, এই জন্য আমি জিজ্ঞেস করি মাইলেজ ওয়াইজ মানুষ যেহেতু হিসাবটা চায়, আপনি আসলে আপনি অডিয়েন্সকে একটা হিসাব দিতে পারেন কিনা যে কতটা আসলে তাদের জন্য সাশ্রয়ী হবে? কারণ ব্যাটারি চালিত গাড়িতে আসলে দিন শেষে কতটুকু মাইলেজ হয় সেটা এক ধরনের কথা আমরা শুনি, কিন্তু ঢাকায় যখন আমাদেরকে ট্রাফিক ঠেলতে হচ্ছে বা অন্যান্য রাস্তার সিচুয়েশন আমাদেরকে ডিল করতে হচ্ছে তখন কিন্তু মাইলেজটা অনেক বেশি কমে যায়। দিন শেষে আসলে যতটা সাশ্রয়ী বলা হয় ততটা সাশ্রয়ী আসলে হয় কিনা? এটা অ্যান্সারটা খুব ট্রিকিভাবে আমার দিতে হবে। দেখেন, আপনি গাড়ি চালান, আপনি জানেন, আমিও গাড়ি চালাই, আমিও জানি মাইলেজটা ডিপেন্ড করে অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টরসের উপরে। এক তো আপনার ড্রাইভিং স্টাইল, হাউ ইউর কমফোর্টেবল ড্রাইভিং, আপনার ন্যাচারাল ড্রাইভিং কীরকম, হ্যাঁ। আরেকটা হচ্ছে আপনার, যদি আমি গ্যাসোলিন গাড়ির কথা বলি, আপনার কোয়ালিটি অফ ইউর গ্যাস ওর কোয়ালিটি অফ ইউর অকটেন, হ্যাঁ। আরও আছে অ্যাজ লিটল অ্যাজ আপনার টায়ার প্রেশার ঠিক আছে নাকি, এটার উপরে আসলে ডিপেন্ড করে। বাট স্ট্যান্ডার্ড বাংলাদেশের ক্যালকুলেশনে আমি বলতে পারি একটা ইভি 1 কিলোমিটার কস্ট ইজ অ্যাজ লো অ্যাজ 2 থেকে 2.5 টাকা হতে পারে, ডিপেন্ড করে অ্যাগেন অন ভ্যারিয়াস এক্সটার্নাল ফ্যাক্টরস। সো ইটস ভেরি চিপ আই উড সে, এবং ইট অ্যাডস ভ্যালু আপনার দিন শেষে আপনার সেভিংসটা যখন কিউমুলেটিভভাবে আমরা দেখব, বড় একটা সেভিংস আপনাকে দেয়। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটু অন্য পার্সপেক্টিভে আসি, একটু ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রেও আসি। সেটা হচ্ছে যে ইফ ইউ কনসিডার BYD Bangladesh, BYD the company itself with other international companies like they are running right now in everywhere in the world, এই প্রতিযোগিতার বাজারে আসলে কোনগুলো বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে দিন শেষে? আমি যদি আপনাকে একটু ওয়ার্ল্ড মার্কেটটা আপনার লেন্স দিয়ে আমি দেখতে চাই, আপনারা কম্পিটিশনের ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলোকে সিগনিফিকেন্ট মনে করছেন যে আগামীতে বাংলাদেশও এটা একটা বড় আলোচনার জায়গা হতে পারে? কারণ আমি ধরে নিচ্ছি BYD বাংলাদেশ যেহেতু এসেছে, অন্যান্য কম্পিটিটররাও বাংলাদেশে আসবে এবং তারা বাজারটা ধরতে যাবে, তখন কম্পিটিশনের মূল পার্থক্য আসলে কি তৈরি করে দিবে? দেখেন, আমরা সবসময় কনজিউমার ফোকাস স্ট্র্যাটেজিসে বিশ্বাস করি। বাংলাদেশের মার্কেটে আমি পরে আসছি, বাংলাদেশের মার্কেটটা অনেক ইউনিক, হ্যাঁ, অনেকগুলো কারণ আছে। গ্লোবালি কনজিউমার কী চায়? গ্লোবালি কনজিউমার দুইটা জিনিস চায়। এক হচ্ছে আমার বেটার প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড লেসার প্রাইস। এই জন্যই কিন্তু আপনি দেখবেন ইভি ইজ দ্য নিউয়েস্ট টেকনোলজি। ইভিতে চাইনিজ ম্যানুফ্যাকচারাররা সবচেয়ে এগিয়ে আছে। BYD জাপানকে সাপোর্ট দিচ্ছে ইন দ্য ইভি টেকনোলজি, টয়োটার সাথে তারা কাজ করছে, টেসলাকে BYD তাদের ব্যাটারি দিয়েছে এক সময়। সো দিতে পারছে বিকজ their products are better, EV or overall automotive যদি বলি, products are better এবং প্রাইস পয়েন্টে তারা খেলছে। বাংলাদেশেও সিমিলার। বাংলাদেশে একটা আমরা স্ট্রাগল ফেস করি, স্ট্রাগল বলবো না, চ্যালেঞ্জ ফেস করি, সেটা হচ্ছে কান্ট্রি অফ অরিজিন। এখন মাইন্ডসেট নিয়ে কাজ করা, আমি প্রথমে বলেছিলাম আমরা ক্যাটাগরি বিল্ড করছি। সো আমরা মাইন্ডসেটেও কাজ করছি। এখন দেখা যাচ্ছে যারা জাপানিজ গাড়ি বছর পর বছর চালিয়েছে, জেনারেশনস চালিয়েছে, তারাই কিন্তু শিফট করছে। কেন করছে? বিকজ আমরা ওই জিনিসটা দিতে পারছি। বাংলাদেশে প্রাইমারিলি একটা জিনিস বেশি অ্যাড হয়, সেটা হচ্ছে হাউ মাচ ফিউয়েল সেভিং, অথবা আপনার ওয়ালেটে কতটা ইজিয়ার হচ্ছে আপনার মেইনটেনেন্স। সো আমাদের এটা নিয়ে বেশ কাজ করার আছে, কাজ করছি। আমি একটু আগেই আপনাকে একটা ক্যালকুলেশন বললাম। অ্যাট দ্য সেম টাইম স্পেয়ার পার্টস, ব্যাটারি রিপ্লেসমেন্ট, এগুলাতেও আমাদের কাজ করার জায়গা আছে অনেক। মানুষের নাগালের মধ্যে ওভারঅল ইভি শিফটিংটা যেন আমরা নিয়ে আসতে পারি। ওকে, আমরা একটু
এই প্রশ্নটা মতো একটু আগেই করা উচিত ছিল, এখন করে ফেলি। সেটা হচ্ছে যে ফাইন্যান্সিং। গাড়ি যদি কেউ কিনতে চায়, আপনারা এখন হাই এন্ড প্রোডাক্ট সেল করছেন আমি ধরে নিচ্ছি, বাট আরেকটু রিজনেবল প্রোডাক্ট আমি যতটুকু জানি আপনাদের আসবে, সেগুলো তৈরি করার জন্য তো আমি তো রেগুলার কার লোন পাই, যেটা আমি বিভিন্ন ফাইন্যান্সিং ইনস্টিটিউশন থেকে পেয়ে যাই। এই ধরনের ইভির জন্য আসলে ফাইন্যান্সিং এর জন্য আপনারা কোনো আলাদা ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর সাথে আপনারা কথা বলেছেন কিনা? আমরা অলরেডি টপ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসদের সাথে কাজ করছি, ব্যাংকিং অ্যান্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এবং এটা আসলে অটো লোন যেভাবে হয় ওভাবেই ইয়া হচ্ছে। এবং আমরা কর্পোরেট এরিনাতে খুব ভালো সাড়া পাচ্ছি অন ফাইন্যান্সিং। রিটেলেও যে আমার রেগুলার রিটেল কাস্টমার্সেও যে ফাইন্যান্সিং নিচ্ছে না সেটা না, বাট হ্যাঁ ওই অপশনটা আছে। আপনি যদি ফাইন্যান্সিং নিতে চান, ইটস দেয়ার। উই হ্যাভ MOU উইথ আ লট অফ ব্যাংকস। ওকে, একটা বিষয় সেটা হচ্ছে যে এটা ডিবেট সম্ভবত, কিন্তু আমি ডিবেটটা আপনার নলেজে দিতে চাই, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি নিজে গিয়ে কিছু অন্যান্য দেশে কিছু অল্টারনেটিভ দেখেছি। দ্য আইডিয়া অফ অল্টারনেটিভ, লাইক if it is electric vehicle right now in Bangladesh, it is something else in other countries. অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলের নেক্সটে কি আসবে সেটা নিয়ে এখন অন্যান্য দেশগুলো কাজ শুরু করে দিয়েছে। আমরা তাহলে সেক্ষেত্রে আসলে ইলেকট্রিক ভেহিকেলে কতটা যেতে পারবো? তার আগে আবার নতুন আরেকটা টেকনোলজি চলে আসলে তো তখন আবার আপনাদেরকেও ব্যবসার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, কনজিউমারকেও তার ইউজার প্যাটার্ন চেঞ্জ করতে হবে। এভলিউশনটা কেমন হচ্ছে, যে ইভি আসলে খুব বেশি দিন থাকবে কিনা? আমার এটা আসলে এখন বসে বলাটা খুব ডিফিকাল্ট, বাট আমার মনে হয় না। দেখেন, চায়না ইজ আ হেভি ইভি মার্কেট, অথবা আমি নেপাল ওর কাছের কান্ট্রি যদি বলি, ইন্ডিয়া বলি, ইভি কিন্তু ভালো মানুষ নিচ্ছে, বাট ডাজন্ট মিন আপনার আইস ভেহিকলস বিক্রি হয় একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। সো নতুন যদি টেকনোলজি আসে, ইভি টেকনোলজিটাও আরও সামনের দিকে যাবে। আমরা গ্যাসোলিন ইঞ্জিন থেকে দেখলাম হাইব্রিড এসেছে, PHEV এসেছে, তারপর ফুল ইভি এসেছে। সো এই এভলিউশনটা চলবেই, এবং এটাতে আসলে ওয়ারিড আমি, ইফ ইউ আস্ক মি পার্সোনালি, আই এম নট ওয়ারিড। যা নতুন টেকনোলজি আসবে আমরা অ্যাডপ্ট করব, এবং আমরা যেই জায়গা থেকে কাজ করছি আসলে টেকনোলজির হেডকোয়ার্টার যদি আমি বলতে চাই, BYD ওই জায়গাতেই আছে। বিওয়াইডি বাংলাদেশের, বা বিওয়াইডির গাড়ি আসলে বাংলাদেশ থেকে ফুল ফ্লেজের উৎপাদন করার সুযোগ আছে কিনা, তেমন ইনভেস্টমেন্টের কথা আপনারা ভাবেন কিনা? এক, কনসিডারিং দ্য ফ্যাক্ট তখন বাংলাদেশের তৈরি গাড়ি আসলে বিদেশে রপ্তানি হবে, এমন কোনো সম্ভাবনা আছে কিনা? ইট ইজ মাই ড্রিম যে একদিন মেড ইন বাংলাদেশ কার্স উইল বি এক্সপোর্টেড অ্যান্ড ড্রিভেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের কিন্তু ম্যান পাওয়ার আছে, আমাদের নো হাউটা ওই লেভেলে নেই, আমাদের নো হাউটা আসলে নিতে হবে ওখানে, এবং ইনভেস্টমেন্ট, ইউ হ্যাভ রাইটলি মেনশন, ইনভেস্টমেন্টেরও দরকার আছে। সরকারের এন্ড থেকেও পদক্ষেপ নেওয়া জরুরি এখানে। এখন যেই চ্যালেঞ্জটা আছে, আপনি বলছিলেন যে প্রাইসের একটা মিসকনসেপশন মানুষের কাছে আছে। ইভিকে অ্যাক্সেসিবল করতে হলে আমি যতটা এখানে আসলে আমি কাজটা করতে পারবো, সিকেডি, এসকেডিজ, ম্যানুফ্যাকচারিং, আমার কিন্তু এন্ড কনজিউমার লাভ হচ্ছে। ইভি অ্যাডপশনটা তাড়াতাড়ি হবে। সো ডেফিনেটলি দিস ইজ সামথিং মেনি অফ দি Bangladeshi companies are thinking about and are in talks with government বলেন, বাইরের ম্যানুফ্যাকচারারদের বলেন। কিছু ছোট ছোট কাজ হয়েছে, হয়নি বলবো না, হয়েছে, হচ্ছে, বাট এটাকে আসলে যদি আমরা রাইট অ্যাপ্রোচে নিয়ে এগোতে পারি, ইট উইল বি আ উইন উইন সিচুয়েশন ফর এভরিওয়ান। গভর্নমেন্ট বলেন, বিজনেসেস বলেন, ম্যানুফ্যাকচারার্স বলেন, এবং সবচেয়ে বড় কথা আমার দেশের মানুষের সুবিধা হবে, তার কনজিউমার এন্ডে তারা খুব ভালো বেনিফিটেড হবে। একটা ডিবেট ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে সবসময় হয়, এবং সেই আলোচনাটা মূলত হয় রিসাইকেল নিয়ে, সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? আমরা চার্জিং স্টেশন নিয়ে কথা বলছিলাম, ব্যাটারি তো আলাদা করে ইনভেস্টমেন্ট আসতে পারে কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাটারিগুলো আসলে দিন শেষে কীভাবে রিসাইকেল হবে, কে রিসাইকেল করে দিবে, সেটা নিয়ে আসলে এক ধরনের ডিবেট আছে, এবং সেটার জন্য অনেক সময় ইভিকে ডিসকারেজ করা হয়। এটি নিয়ে আপনারা ভাবেন কিনা? এখন আমরা যে ব্যাটারিগুলো নিয়ে কাজ করছি, এটা ইন্ডাস্ট্রি লিডিং BYD টেকনোলজি। ইট ইজ কল্ড দ্য ব্লেড ব্যাটারি সিস্টেম, যেটার ওয়ারেন্টি আমরা দিই 8 বছর। সো এই ব্যাটারিটা, আপনার সাথে আমার কথা হচ্ছিল অ্যাবাউট দি এক্সপেন্সেস অফ ব্যাটারিজ অ্যান্ড হাউ টু ম্যানেজ দিস। ব্যাটারি আমরা গ্লোবালি দেখছি, গ্লোবাল ট্রেন্ড দেখছি গত 1-1.5 বছরে, ওর 2 বছর অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, দাম কিন্তু শার্প কমেছে। সো বাই 8 years, আমরা যদি 8 বছর ফিউচার দেখি, ব্যাটারি টেকনোলজি আরও অনেক এগিয়ে যাবে। হ্যাঁ, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে টেসলাকে ব্যাটারি প্রোভাইড BYD করেছে একটা সময়,
এবং বিকজ BYD has really mastered the game of battery manufacturing. হ্যাঁ, সো ডেফিনেটলি রিসাইক্লিং নিয়ে এখনও আমি মনে করি বাংলাদেশে ওরকম কাজ হয়নি, বাট এখানে একটা বড় স্কোপ আছে। আমরা অল্টারনেটিভ ইন্ডাস্ট্রির কথা বলছিলাম একটু আগে উইদিন দ্য শো। দিস কুড বি অ্যানাদার ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল এনার্জি, রিসাইক্লিং, অথবা এই জায়গাটা নিয়ে কিন্তু কাজ করার বেশ বড় জায়গা আছে। বাইরের দেশে রিসাইকেল করছে ব্যাটারি। চায়নার এক্সাম্পল যদি আমি দেই, যখন একটা ব্যাটারির লাইফ টাইম গাড়িতে শেষ হয়ে যায়, ও আর গাড়িতে ইউজেবল থাকে না, তখন কিন্তু ব্যাটারিটাকে বিভিন্ন সোর্সে কাজে লাগায় টু পাওয়ার ডিফারেন্ট আদার অ্যাপ্লায়েন্সেস। তারপর আপনার সোলার প্যানেলসের স্টোরেজ হিসাবে। সো ওভাবে করে আমরা রিসাইক্লিং করতে পারবো বাংলাদেশে। ওকে, আমরা আরেকটি বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। আরও কিছু প্রশ্নের উত্তর ইয়াং জেনারেশন জানতে চায়, তাদের প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করবো। দর্শক, একটি বিরতির পর দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছে BYD বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের। আমরা বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, ইয়াংদের পাঠানো প্রশ্ন, এগুলো আমার প্রশ্ন না। সো আমি প্রথম প্রশ্ন করছি, তারা জানতে চায় 1 নম্বর প্রশ্ন, যে BYD বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নিজে কোনো ইভি ইউজ করেন কিনা, বা যদি আগামীতে ইউজ করেন তিনি কোনটি কিনবেন? আমি সুযোগ পেলেই গাড়ি চালাতে বের হয়ে যাই। মানে আমার কাছে তো সবগুলো গাড়ি আছে, সো আই ট্রাই টু এক্সপিরিয়েন্স অল অফ দেম। এবং ডেফিনেটলি আমার গাড়ি চেঞ্জ করার আসলে সময় এসে পড়েছে। আই উইল বাই দ্য বেস্ট, উইচ ইজ BYD। এখন আমাদের ইভি আছে Atto 3, আমি প্রবলি একটা Atto 3 নিব। দ্বিতীয় প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে ইভি বেছে নেওয়ার ক্ষেত্রে আসলে বড় কারণ কোনটি হতে পারে? মানুষ জানতে চায়, এটা কি আসলে শুধু পরিবেশের কথাই চিন্তা করবে নাকি খরচ? কোনটি আসলে বড় ফ্যাক্টর? দুটোই বড় ফ্যাক্টর। এক একজনের আসলে প্রায়োরিটি এক একটা। সো বাংলাদেশে আমরা অনেক খরচ অপচয় বলবো, তেল অপচয় করি ট্রাফিক জ্যামে বসে। সো ওই জায়গা থেকে আমার মাস শেষে একটা বড় সেভিংস ইভি দেয়। সো ওইটা একটা কি ফ্যাক্টর আমার কাছে মনে হয় ইভি কেনার জন্য। অ্যান্ড টেকনোলজি তো আছেই। ওয়াই সেটল ফর লেস ওয়েন ইউ ক্যান হ্যাভ দি আপডেটেড টেকনোলজি? ওকে, থার্ড প্রশ্ন, বাংলাদেশে ইভির বিস্তারে বড় বাধা কোনটি আপনার মনে হয়? দাম, ইনফ্রাস্ট্রাকচার নাকি মেন্টালিটি? দাম তো না, এখানে আসলে সাপোর্ট আমি বলবো। আমাদের ইভি পলিসি, ইম্পোর্ট পলিসি, ম্যানুফ্যাকচারিং পলিসি যদি একটা আমরা কংক্রিট পেতে পারি সরকার থেকে, ওইটা একটা চ্যালেঞ্জ আছে আমাদের। অলসো মেন্টালিটি মানুষের তো আছেই, কনজিউমার মেন্টালিটি, যেটা নিয়ে আমরা কাজ করছি, এবং কনজিউমার হ্যাভ বিন শোয়িং ভেরি পজিটিভ সাইন্স। হ্যাঁ, সো ডিরেক্ট ইভিতে ট্রান্সফার করার একটা মেন্টালিটি, একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, 4 নম্বর প্রশ্ন যেতে চাই। আপনার জন্য, আপনি ব্যবসায়িক দর্শন আপনার আমরা জানতে চাই, সেটা হচ্ছে ব্যবসায় আসলে আপনার জন্য কোনটি বেশি জরুরি, প্রফিট নাকি ইম্প্যাক্ট? ইম্প্যাক্ট উইথ দ্য প্রোডাক্ট। সাস্টেইনেবিলিটি। ওকে, সাস্টেইনেবিলিটিতে দুটোই আসলে আমার লাগে, প্রফিটও লাগে, ইম্প্যাক্ট। আমি বারবার একটা কথা বলেছি শোতে, যে আমরা কনজিউমার সেন্ট্রিক চিন্তা করতে চাই। ওয়ান্স মাই কনজিউমার উইন্স, আলটিমেটলি আমি উইন করি। সো আমাদের চিন্তা ওইটা। সো আমার সাস্টেইনেবল করাটা জরুরি ব্যবসা। ওকে, পরের প্রশ্ন, মানুষের ব্যর্থতা থেকে কি শিক্ষা নেওয়া উচিত? দিস ইজ নট দি এন্ড, এবং ফেইলিয়ার ইজ আ ব্লেসিং। আপনি শিখতে পারলেন, ওই রাস্তায় কাজটা হয় না। সো ইউ ট্রাই ফর কনস্ট্যান্ট নিউ ইনোভেশনস অ্যান্ড নিউ ওয়েজ। ওকে, 6 নম্বর প্রশ্ন, আপনি শেষ পর্যন্ত কি দেখে সিদ্ধান্ত নেন, ডেটা নাকি ইনস্টিংক্ট বা গাট ফিলিং? A little bit of both. Data is very important, but I believe in my hunch, or I believe in my gut feeling. It has never failed me from experience. ওকে, 7 নম্বর প্রশ্ন, আপনি কখনো আপনার কোনো কলিগকে বা আপনার সাথে যারা কাজ করেন তাদেরকে সেকেন্ড চান্স দেন কোনো একটা কাজ করার জন্য, বা এটা কি দেওয়া উচিত, নতুনরা জানতে চায়? অফ কোর্স দেওয়া উচিত। এটার কিছুটা অ্যান্সার আমি আগের কোয়েশ্চেনে দিয়েছি, যে ফেলিয়ার ইজ নট দি এন্ড, অ্যান্ড ইউ নিড টু কনস্ট্যান্টলি improve. So ওই জায়গাতে definitely second chances are for everybody. ওকে, 8 নম্বর প্রশ্ন, চাকরি ছেড়ে গেলে আপনাকে মনে রাখবে সেই কোম্পানি, এই ভাবনা কি গুরুত্বপূর্ণ, তারা জানতে চায়? অবশ্যই। আপনি কাজ আসলে
কোম্পানির জন্য করেন না, আপনি কাজ নিজের জন্য করেন। নিজের জন্য যখন আমরা কাজ করি তখন আপনি ইম্প্যাক্টটাকে মাথায় রেখে কাজ করেন। ওয়ান্স ইউ ক্রিয়েট দ্যাট ইম্প্যাক্ট, মনে রাখতে বাধ্য এবং আপনারও ওই গুড ফিলিংটা আসবে। অফকোর্স উই অল ওয়ান্ট টু বি রিমেম্বার্ড। ওকে, 9 নম্বর প্রশ্ন, আপনি অবসরে কি করেন? অবসরে আমার মেয়ের সাথে সময় কাটাই। দ্যাটস মাই ফেভারিট থিং। সো আই এম আ ভেরি ফ্যামিলি ম্যান। সো ফ্যামিলির সাথে সময় কাটানো অবসরে। 10 নম্বর প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আপনার উত্তর দিতে খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। একটা সিচুয়েশন আপনাকে দিই। ধরুন আপনি গাড়ি তৈরি করছেন, চার্জিং স্টেশন কেউ করছে না, 500 কোটি টাকা নিয়ে আপনার জন্য বিনিয়োগকারী বসেও আছে, আপনি কি তাকে সুযোগ দেবেন নাকি আপনি নিজেই একটা চার্জিং নেটওয়ার্ক তৈরি করতে নেমে যাবেন? A little bit of both. Definitely, যদি investor আসে, depending on the discussions and negotiations, obviously again, I want to stress on the fact যে EV revolution যদি আমরা করতে চাই, we need all hands on deck. আমাদের সবাইকে লাগবে, আপনাকে লাগবে. We need the media as well, and we need the government. We need partners from the private sector. So of course ওটা করব, এবং আমরা নিজেরা তো চার্জিং সেট আপ করছি, ক্লায়েন্ট কাস্টমারদের বাসায় আমরা সেট আপ করে দিয়ে আসছি। সো দুটোই লাগবে। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ হলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। আমরা আবার একটু বড় প্রশ্নের দিকে আসি। দি আইডিয়া অফ গেটিং জবস ইন দি অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মোবাইল এমএফএস বা ফিনটেকে এখন মানুষের যতটা আগ্রহ ব্যাংকিংয়ের পরে, আমি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরকে ধরি, এখন গাড়ির ক্ষেত্রে আমি দেখি যে ইভি কোম্পানিগুলোতে কাজ করার জন্য ইয়াংদের এক ধরনের ন্যাক আছে, দ্যাট দে ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্যাট পার্টিকুলার ইন্ডাস্ট্রি, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে তারা মনে করে যে খুব লং ক্যারিয়ার হবে না, কারণ বাংলাদেশে টেকনিক্যাল হ্যান্ডও বেশি দিন থাকে না, আবার খুব বেশি দিন তাদেরকে নিয়ে যাওয়ার মতো ইনভেস্টমেন্ট শেষ পর্যন্ত আসে না। যদি আপনারা বলছেন যে আপনারা সামনে ফ্যাক্টরি দিতে চান বাংলাদেশে, বাট এখন পর্যন্ত যে ওয়ার্কফোর্সকে আপনি দেখছেন কতটা স্কিলড তারা আপনাদের ইন্ডাস্ট্রিকে সার্ভ করার জন্য? আই এম সারপ্রাইজড। আমাদের কিন্তু again, I'm a very optimistic person, I'm a very positive person. আমরা যতটা ভাবি আমাদের টেকনিক্যাল নো-হাউ নেই, আমাদের স্কিলস নেই, এটা কিন্তু এরকম না। I also engage with the young people of different institutions. কথা হয়, আড্ডা দিতে যাই, কথা বলতে যাই। আমি খুব অবাক হই আজকালকার স্টুডেন্টদের, অথবা যারা পড়ালেখা করছে, যারা কাজ করছে, দে হ্যাভ ব্রাইট আইডিয়াস, ব্রিলিয়েন্ট আইডিয়াস। এবং আমরা আসলে উই লিভ ইন অ্যান এজ, আপনি হয়তো এই সুযোগটা এতটা পাইনি। এখন তো আসলে হাতের মুঠোয় ইনফরমেশন, ভালোটাও আছে, খারাপটাও আছে। আপনি যদি শিখতে চান, আপনি যদি কাজ করতে চান, বাধা দেওয়ার কেউ নেই। হ্যাঁ, এবং আমি দেখছি এটা, এই কালচারটা হচ্ছে। আমাকেও ধরেন আমি একটা কথা বলতে যখন যাই, এমন কোয়েশ্চেন ফেস করি, আই এম নট প্রিপেয়ার্ড ফর ইট। হ্যাঁ, এরকম ইনস্ট্যান্সেস হয়, এবং আই গেট সারপ্রাইজ। সো আমাদের অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে, ইউ হ্যাভ রাইটলি সেড, ন্যাক আছে কাজ করার, এবং ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিটাই অনেক নতুন, ব্র্যান্ড নিউ অটোমোটিভ ইন্ডাস্ট্রিটা প্রবাবলি বুমটা হয়েছে 2018-এর পরে, 18-19, তারপর তো কোভিড আসলো, কোভিডের পর থেকেই আসলে ধরা যায়। সো ভালো কাজ হচ্ছে, ভালো কাজ করার সুযোগ আছে, এবং নট অনলি টেকনিক্যাল, একটা তো টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, কমিউনিকেশন আছে, সাপ্লাই চেইন আছে, ফাইন্যান্স আছে। এগুলো কিন্তু দিজ আর কি ফ্যাক্টরস ফর এনি ইন্ডাস্ট্রি টু গ্রো। এবং আমরা উই আর proud যে we have recruited some of the best talents of the industry, BYD বাংলাদেশে। এবং ওই জন্যই আসলে আমরা একটা পায়োনিয়ার জায়গায় বা লিডারশিপ জায়গায় আসলে আমরা কাজ করতে পারছি। ছোট আর দুটো প্রশ্ন করব, তারপরে আমরা আজকে আয়োজন শেষ করব। পরের প্রশ্নটি আলোচনা হচ্ছিল, সেজন্য আমার কাছে এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। তারা মনে করে যে বিশ্বের যারা শীর্ষে রয়েছে যেসব প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানও এখনো মোস্টলি স্কিলকে দেখে, অর্থাৎ কাজটি জানে কিনা সেটি দেখে, ডিগ্রির চাহিদা আসলে কমে যাচ্ছে কিনা, পার্টিকুলার একটা পেপার বেস ডিগ্রির চাহিদা আগামীতে থাকবে কিনা, সেটা নিয়ে তারা প্রশ্ন করছে। আপনার কাছে কি মনে হয় যে ওয়ার্কফোর্সের প্যাটার্ন আগামীতে কি শুধুমাত্র স্কিল দেখে আপনারা হায়ার করবেন, নাকি আপনারা আসলে ডিগ্রিটাও লাগবে? ভেরি গুড কোয়েশ্চেন। দেখেন, বাইরে ইভেন পার্শ্ববর্তী দেশগুলোর কথাই যদি বলি, টেকনিক্যাল আর ভোকেশনাল এডুকেশনের কিন্তু একটা বড় জায়গা আছে, বড় ক্ষেত্র আছে। স্পেশালি আপনি যদি টেকনিক্যাল লাইনে কাজ করেন, ভোকেশনাল ডিগ্রির বিকল্প নেই। হ্যাঁ, সো আইডিয়াল সিনারিও কিন্তু এটাই হওয়া উচিত। সবারই কিন্তু মাস্টার্স ডিগ্রি
ওর পিএইচডি করে আসলে কাজে আসার বাধ্যবাধকতা থাকা উচিত না। কিন্তু এগেন লাইক আমরাও একটা মাইন্ডসেট চেঞ্জ করার চেষ্টা করছি থ্রু ইভি, এবং আইস ভেহিকলসের রিপ্লেসমেন্ট হিসেবে ইভি আনছি। এটাও আই থিঙ্ক ইট উইল টেক আ লিটল বিট মোর টাইম এই মাইন্ডসেটটা ভাঙতে। বাট আমি পার্সোনালি অ্যাজ আ ম্যানেজার বলি, আই লুক ফর স্পার্কস। আপনার মধ্যে যদি ওই আলোটা থাকে, ওই স্পার্কটা থাকে, বাকি কাজ এবং কাজ করার ইচ্ছাটা, শেখার ইচ্ছাটা থাকে, বাকিটা আসলে ইটস মাই রেসপন্সিবিলিটি। এটা আপনার রেসপন্সিবিলিটি না, যে কাজ করছে তার অ্যাজ আ ম্যানেজার আমার রেসপন্সিবিলিটি টু মোল্ড দ্যাট পারসন। সো এখন আমার সাথে কাজ করতে হলে আপনার টপ সিজিপিএ হতে হবে এরকম আসলে না। আপনি মোটামুটি স্ট্যান্ডার্ড সিজিপিএ নিয়েও আসলে ইফ ইউ হ্যাভ দ্যাট স্পার্ক অ্যান্ড দ্যাট উইলিংনেস, ইউ আর অনবোর্ডেড। ওকে, শেষ প্রশ্নটি করতে চাই, ঠিক 10 বছর পরে বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকেলের যে ইন্ডাস্ট্রি সেটিকে আপনি কোথায় দেখেন? আমি একে তো সরকারের একটা 30% ইনিশিয়েটিভ আছে 2030-এর মধ্যে ইভি করার, এটা তো আছেই। বাট ইন 10 ইয়ার্স আমি বলবো একেবারেই অ্যাটলিস্ট 70% আমি এক্সপেক্ট করব বাংলাদেশের রাস্তায় ইভি চলছে, এবং আমরা এক্সপোর্টে, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রপার এক্সপোর্টে, লাইক আই সেড, দ্যাট ইজ মাই ড্রিম। আমি আশা করব আমরা ওই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমরা তেমনটি আশা করছি। জনাব ইমতিয়াজ নওশাদ, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। দর্শক, আমরা হয় গাড়ি যেটা ড্রাইভ করছি বা যে গাড়িটাতে উঠছি বা যে গণপরিবহনটাতে উঠছি, সেখানে কোনো ক্ষেত্রে বড় পরিবর্তন এবং গণপরিবহনের ক্ষেত্রে যে একটা ম্যাসিভ চেঞ্জ দরকার, সেটি তো আমরা আসলে রাস্তায় বের হলেই বুঝতে পারি। এমন একটি বাস্তবতায় আসলে ভালো বিকল্প কোনটি হতে পারে সেটি নিয়ে আলোকপাত করে আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেখানে ইমতিয়াজ নওশাদরা বলছেন যে যারা ইলেকট্রিক ভেহিকল তৈরি করছে সেখানে একটি বড় অল্টারনেটিভ হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আসলে ইনফ্রাস্ট্রাকচার কতটা রেডি আছে, আমাদের যারা পলিসি মেকার তারা আসলে কতটা নীতি সহায়তা দিচ্ছেন, এবং কর সংক্রান্ত বেশ কিছু বাধা রয়েছে সেগুলোকে দূর করে আসলে কতটা দ্রুত এই বাজারটিকে আসলে বিস্তার করা যায়, কিভাবে বিস্তার করা যায়, এবং দিন শেষে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট বিদেশে রপ্তানি হচ্ছে, সেই স্বপ্নটি যদি দেখা যায় তাহলে কিন্তু বাংলাদেশের এই ইলেকট্রনিক ভেহিকেলের যে অটোমোবাইল সেক্টর সেটি আসলে সফল হবে বলে ধরে নেওয়া যায়। আশা করি যারা নীতি নির্ধারক আছেন তারা সেই দিকগুলো মাথায় রেখেই তাদের সিদ্ধান্তগুলো দেবেন, নীতিগুলো প্রণয়ন করবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।